দক্ষিণাঞ্চলে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, জেলায় জেলায় ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিভিন্ন জেলার নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান, বহু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় সব চালের দাম বেড়েছে, খুচরায় কেজিতে বাড়ল কমপক্ষে 4 টাকা। চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হচ্ছে আমের ফ্রুট ব্যাগিং, উৎপাদন বাড়লেও হতাশ চাষিরা। এবং টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় নির্দেশনা, নির্দিষ্ট এলাকায় ইঞ্জিনের নৌকা বন্ধ। স্বাগত দেশযোগে, সাথে আছি আমি লিনি আফরোজ। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো খবর। রাজধানীর চাইতে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে দেশের দক্ষিণের জেলাগুলোয়। তবে কি কারণে এমনটা ঘটছে তা নিয়ে স্পষ্ট কোনো কিছু বলতে পারছে না রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। প্রতিষ্ঠানটি বলছে এ নিয়ে গবেষণা শুরু করেছে তারা। এদিকে ঢাকায় ডেঙ্গু রোগীর বেশিরভাগ বাসাবাড়িতে চিকিৎসা নেওয়ায় মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গেল 2 বছর থেকে দক্ষিণের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগ। এবছর আরও জেগে বসেছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গু আক্রান্তের 52%ই উপকূলের 13টি জেলার বাসিন্দা। সবচেয়ে বেশি ডেঙ্গু ছড়িয়েছে বরগুনা জেলায়। 23 জনের প্রতিবেদন অনুযায়ী এখানে আরও নতুন করে আক্রান্ত হয়েছে 73 জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2402 জনে। এখন পর্যন্ত মারা গেছেন 22 জনে। দক্ষিণে জেলাগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার। এর মধ্যে বরিশাল বিভাগের 6টি জেলাতেই ডেঙ্গুর বেশি দেখা যাচ্ছে। কারণটা কি? কারণ খুঁজতে মাঠে নেমেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। 2-1 বছর থেকে দেখা যাচ্ছে যে ঢাকার বাইরেও কিন্তু ডেঙ্গির প্রাদুর্ভাব বেশি। এখানে যেমন কিছুদিন ধরে বরগুনাতে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, বা আপনারাও বিভিন্ন আলোচনা করছেন, সেরকম আরও কতগুলো জায়গা থেকে কিন্তু বিভিন্ন সময় কথা হচ্ছে যে ডেঙ্গির রুগী বেশি পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটা এখন যেহেতু এটার কারণও এটা যে আমাদের দেশে ডেঙ্গির বাহক আছে এবং সেটা বংশবিস্তারের জন্য একটা সুন্দর পরিবেশ আছে। ডেঙ্গি ভাইরাস বাংলাদেশে আছে এবং মানুষ বাংলাদেশে আছে, সুতরাং এটা রোগের বিস্তারের জন্য কিন্তু একটা খুবই উপযুক্ত পরিবেশ। এদিকে ঢাকার হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীর ভর্তির হার কমতে শুরু করেছে। সোহরাওয়ার্দী হাসপাতালে 95% আসন খালি। একই চিত্র মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালেও। বারবার পাতলা পায়খানা হয় বা রোগী খুব প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, সেরকম হয়। রোগীর প্রস্রাব কমে যায়, অথবা রোগীর কিছু ল্যাব টেস্টের মধ্যে কিছু পরীক্ষা আছে যে প্লাটলেট কাউন্ট কমে যাচ্ছে, অথবা হিমাটোক্রিট বলে একটা টার্ম আছে, সেটা বেড়ে যাচ্ছে। এরপর রোগীর সিভিয়ার পোস্টেশন, এইগুলো হলে আমরা রোগীদের বলি হাসপাতালে ভর্তি লাগবে। এই বছরে 22 জুন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে অন্তত 8000, মারা গেছে 32 জন। মেহেদী হাসান, 71, ঢাকা। পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, বৃষ্টি না কমায় সংক্রমণের হারও বাড়ছে। স্বাস্থ্য বিভাগ থেকে বাসা বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিলেও মানছে না নগরবাসী। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা বলেন, মশা নিধনের ব্যবস্থা সহ জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর হার বাড়ছেই। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 24 জন। এর মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। ডেঙ্গু রোগীদের জন্য এবছর এখনও আলাদা কোনো ওয়ার্ড চালু করা হয়নি, যা অন্যান্য রোগীর জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলে জানান রোগী ও স্বজনরা। প্রচণ্ড মাথা ব্যথা আর জ্বর, প্লাটিনে 48,000 আমার নেমে গেছে। ডাক্তারের কাছে গেছি বলে ডাক্তার তাকে চিকিৎসা ডেঙ্গু ধরা পড়ছে। হসপিটাল আইসি 8 দিন,
হসপিটাল আসার পর এখন মোটামুটি সুস্থ। ডেঙ্গু আক্রান্ত রোগীদের অনেকেই বলছেন শুরুতে ডেঙ্গু শনাক্ত হলেও পরে তা নিউমোনিয়ায় গড়াচ্ছে। টেস্ট করছি এইবার কইছে যে না ডেঙ্গু হইছে আর টাইফয়েড হইছে, আপনারা এখনই প্রটোকলে যান। ডেঙ্গু শেষ হয়েছে, ডেঙ্গু নিউমোনিয়া নাকি? পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা জানান চলতি মাসে মশা নিধনের ব্যবস্থা সহ জনসচেতনতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেঙ্গুর রোগ নির্ণয়ে যে বেনেসন কিট আমাদের পর্যাপ্ত আছে এবং এই চিকিৎসায় যে নর্মাল স্যালাইন যেটা আমরা ব্যবহার করি সেগুলোরও পর্যাপ্ত মজুদ আছে। পটুয়াখালী সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি বছরে মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা 509 জন। এর মধ্যে শুধু মির্জাগঞ্জ উপজেলাতেই 300 ছাড়িয়েছে। এছাড়া গলাচিপা ও দুমকিতে 2 জনের মৃত্যু হয়েছে। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, পটুয়াখালী ডেঙ্গু পরিস্থিতি জানবো, যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, প্রতিবেদনে দেখলাম যে পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। একটু জানাবেন যে বর্তমানে কতজন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত আছে কিনা এবং ডেঙ্গু প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, জানাবেন। লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এটা দুইটা কারণে। এখন তো যেহেতু বর্ষা মৌসুম শুরু হয়েছে, আরেকটি বিষয় হচ্ছে যে ডেঙ্গুর যে রেড জোন সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা বরগুনাতে। আর এই মুহূর্তে পটুয়াখালী জেলায় মোট 55 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 13 জন রয়েছে। এছাড়া মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে 13 জন রোগী ভর্তি রয়েছে। আপনার জ্ঞাতার্থে আর একটু জানিয়ে রাখছি লিনিয়া, যে আমাদের যে মির্জাগঞ্জ উপজেলাটা সেটা হচ্ছে বরগুনার জেলার লাগোয়া একটা উপজেলা। ভৌগোলিক নৈকট্যের কারণে এটা বরগুনা সদর এবং বেতাগীর সাথে সংযুক্ত রয়েছে। এ কারণে এই উপজেলাটায় ডেঙ্গুর শনাক্তের হারটা বেশি বলে এখন পর্যন্ত সংশ্লিষ্ট ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে ডেঙ্গু প্রতিরোধে বা ডেঙ্গুর ব্যাপারে প্রশাসনিকভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আসলে যে চিকিৎসা সেবার যে এখানে জেলা যে স্বাস্থ্য সিভিল সার্জন উনি যেমনটা বলেছেন যে আমরা মাঠ পর্যায়ে জনগণকে সচেতন করার চেষ্টা করতেছি যাতে তারা তাদের বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখে এবং এডিস মশার যে লার্ভ সেটা যেন উৎপন্ন না হতে পারে, সেক্ষেত্রে সেই জায়গাগুলো পরিষ্কার করা এবং মশক নিধন। পটুয়াখালী পৌরসভা থেকে কিছু কিছু এলাকায় মশক নিধনের প্রক্রিয়া শুরু হয়েছে। তারা ফগার মেশিন দিয়ে তারা মশা নিধনের চেষ্টা করছে। তবে ভৌগোলিক অবস্থান পৌরসভার যে আয়তন সে তুলনায় খুব কম জায়গায় এখন পর্যন্ত ফগার মেশিন পৌঁছতে পেরেছে। তবে জেলা প্রশাসন থেকে বিভিন্ন উপজেলায় কর্মকর্তাদের ডেঙ্গু সচেতনতা বাড়াবার জন্য নির্দেশনা দেওয়া হলো। আসলে মাঠ পর্যায়ে, বিশেষ পর্যায়ে তৃণমূল পর্যায়ে আসলে সেই প্রচারণাটা গুরুত্ব সহকারে মানে তৃণমূল পর্যায়ের যে মানুষ তাদের দ্বার গোড়ায় পৌঁছেনি এবং সেই ব্যাপারে হাটবাজারে তেমন একটা সচেতনতা পরিলক্ষিত হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এখানে ডেঙ্গু টেস্টের যে কিট সেটি রয়েছে আর যে স্যালাইন সেটাও মজুদ রয়েছে, এমনটাই আমাকে এখানকার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রয়েছে। তবে তারপরেও দেখা যাচ্ছে যে বেশিরভাগ রোগীকে বিভিন্ন পরীক্ষার জন্য বাইরের ক্লিনিকে যেতে হচ্ছে। এটা তাদের অসচেতনতা না তাদেরকে বাইরের ক্লিনিকে নেওয়া হচ্ছে সেই বিষয়টা একটা ধোঁয়াশার ভিতরেই থেকে যায়। লিনিয়া, আহসানুল কবির রিপন। আমরা পটুয়াখালী ডেঙ্গু পরিস্থিতি আরও জানবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, পটুয়াখালী থেকে আহসানুল করিম রিপন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।
সিলেটে গত 24 ঘন্টায় আরও 3 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে মোট 14 জন করোনা আক্রান্ত হলেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় 23 জনের কোভিড পরীক্ষা করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে 115 জনের কোভিড পরীক্ষার পর 14 জনের শরীরে করোনা ধরা পড়ে। আক্রান্তদের 14 জনের মধ্যে 10 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছেন 7 জন। দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, করোনা সংক্রমণ ঠেকাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন? হাসপাতালগুলো কতটা প্রস্তুত রোগীদের চিকিৎসা সেবা দিতে? দিদার জানাবেন। লিমিয়া, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ার সাথে সাথেই সিলেটেও কিছুটা হলেও চোখ রাঙাচ্ছে করোনা। গত 24 ঘন্টায় 23 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 3 জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 115 জনের কোভিড পরীক্ষা করা হয়েছিল এবং 14 জনের করোনা আক্রান্ত হয়েছে এবং তাদেরকে সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে তারা করোনা আক্রান্তর সংখ্যা বাড়ার সাথে সাথে তারা বিভিন্ন উপজেলাতে তাদের স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে প্রস্তুত রেখেছেন এবং হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। এবং তিনি বলেছেন যে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে, হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে এবং ভিড় এড়িয়ে চলতে হবে। এবং শামসুদ্দিন হাসপাতাল, এখানে আপনি জানেন যে করোনা হাসপাতাল এবং সিলেটে আরও কয়েকটি উসমানী হাসপাতাল আছে যেখানে করোনা টেস্ট করা হয়। এদিকে সিলেটে করোনা চিকিৎসা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 100 শয্যার বেড প্রস্তুত রাখা হয়েছে, যেখানে 2টি ডায়ালিসিস বেড সহ 16টি আইসিইউ বেড রয়েছে। পাশাপাশি নির্বিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে 2টি ওয়ার্ডে আইসোলেশন ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে 20 জন পুরুষ 20 জন মহিলা সহ মোট 40 জন আইসোলেশনে থাকতে পারবে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক ওয়ার্ড ও চিকিৎসক টিম করোনা মোকাবেলা প্রস্তুত রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে সিলেটে কয়েকদিন থেকে টেস্ট হচ্ছে এবং আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ যে এখনও কিট সংকট পড়ে নাই এবং কিট সংকট না হওয়ার সম্ভাবনাটাই বেশি তিনি জানিয়েছেন। এ ছিল করোনা নিয়ে সিলেট থেকে সর্বশেষ তথ্য। মোহিত দিদার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মী মোহিত দিদারের কাছ থেকে। নতুন ভোটার আইডি সংশোধন, ভোটার তালিকার কাজে অনিয়ম সহ সেবা পেতে আর্থিক দুর্নীতি এবং নানা হয়রানির অভিযোগে বিভিন্ন জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় সেবা গ্রহীতাদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা নেওয়ার প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা। তারা জানান, এসব প্রমাণ কমিশনে জমা দিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার রাজশাহী জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে জেলা নির্বাচন অফিসে অভিযান চলে। এ সময় সেবা গ্রহীতাদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা আদায়ের প্রমাণ পায় দুদক। অভিযানে প্রাপ্ত তথ্য কমিশনের কাছে জমা দিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। নতুন এনআইডি করা, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, এগুলোতে অনিয়ম হয়, সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয়। এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে অভিযানে সেবা প্রত্যাশীদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। যাচাই বাছাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা।
জামালপুর জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়ে ভোটার কার্ডের বিভিন্ন কাজে হয়রানি সহ বেশ কয়েকটি অভিযোগ পেয়েছেন দুদক কর্মকর্তারা। উপজেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার তাদের কাছ থেকে আমরা রেকর্ডপত্র নেই। বিগত দিনে যারা সেবা গ্রহণ করেছেন তাদের রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করি। এই সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রাপ্ত তথ্য আমরা দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা। পরে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পান কর্মকর্তারা। আমাদের দুদকের যে টিম তারা কয়েকজন সেবা গ্রহীতাকে এখানে নিয়ে আসছেন। আমি দেখলাম যে অনেকগুলো হলো যে সেবা গ্রহীতাদের যে অভিযোগটা ছিল সেটা আসলে তাদের যে আবেদনের বিষয়গুলো কিন্তু অনেক আগে নিষ্পত্তি হয়ে গেছে। অভিযানকালে প্রথমে আমরা কিছু সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করছি এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির প্রাথমিক সত্যতা পেয়েছি। পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে অভিযানের সময় কিছু অসঙ্গতি পেয়েছেন দুদক কর্মকর্তারা। তারা জানান, কাগজপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখানে যারা সেবা প্রার্থী তাদেরকে হয়রানি করা হয়, তো তার প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করলাম। তো এখানে আমরা কিছু অসঙ্গতি পেয়েছি। অনলাইনে সেবা গ্রহণে বিড়ম্বনার অভিযোগে পাবনা জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুদক। দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে চলে এই অভিযান। তিনি আমাদের কাছে অভিযোগ করেন যে আমার কেন অনলাইনে আবেদন করার ফলেও আমাকে কেন এখানে আসতে হলো, এই বিষয়ে অভিযোগ করেন। এখন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এই বিষয়ে তিনি জানান যে তিনি ঈদের ছুটি ছিল। পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চলে অভিযান। এ সময় অভিযোগ পর্যালোচনার জন্য নির্বাচন অফিসের নথিপত্র সংগ্রহ করে দুদক। এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। মনিরা কাজুরি, ৭১। সাবেক সিএসি নুরুল হুদার সাথে মব জাস্টিসের ঘটনার সাথে পুলিশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন শৃঙ্খলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পুলিশকে মানবিক এবং জনবান্ধব পুলিশ হবার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে। আলোচনা সভায় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, ডিডিএলজি শিহাব রায়হান সহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা বলছি যে এই ঘটনা যেন না ঘটে, এটার ব্যাপারে আমরা কঠোর হস্তে দমন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। গতকালকে এরকম একটা ঘটনা ঘটছে, এটার জন্য যদি আমাদের বাহিনীও যদি কেউ দায়ী হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল সরকার হিসেবে দেখতে চায় না এনসিপি। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে তবে সেটা অভ্যুত্থানের সাথে বড় প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব ইন্ডাস্ট্রির হলরুমে জেলা যুবশক্তির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার অঙ্গীকার নিয়ে এনসিপির আপত্তি নেই। নির্বাচন প্রসঙ্গে সার্জিস বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কারে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। এ সময় জেলা উপজেলা এনসিপি এবং যুবশক্তি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষাকে দক্ষতা বাড়ানো ও বাস্তবমুখী করার উপর জোর দিতে বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19তম বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধনীতে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষা খাতে উদ্ভাবনী গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে ব্যয় বাড়ানো হলে দেশের উচ্চশিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে। এটি শিক্ষার্থীদের গবেষণামুখী করবে ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো 70 জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং 31 জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। কাজেই এখন সময় এসেছে এই যে একটা ইনক্লুসিভ সোসাইটি, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা, একটা বৈষম্য বিরোধী সমাজ তৈরি করা এবং বৈষম্য যদি আমার সেখানে
আমার যদি করতে হয় বৈষম্য বিরোধ আমি যদি করতে পারি, বৈষম্য যদি আমি bring to an end to discrimination, সেটা যদি আমি চাই, তার সবচেয়ে শক্তিশালী বাহন হতে পারে শিক্ষা। তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সোমবার স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কথা বলেন তিনি আরও বলেন, দেশে ফ্যাসিস্ট শাসনের অবসান হলেও তাদের দোসররা এখনও সক্রিয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারির মধ্যে ডক্টর ইউনূস সাহেব যে এবং তারেক রহমান যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে যে ইনশাল্লাহ বিএনপির লোক জনগণ ভোট দেয়, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা দেশের যে উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বিএনপির অবদান ছিল এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশনে বাজেট ঘোষণা করেছে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার 2025-26 অর্থ বছরের জন্য 2145 কোটি 42 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। সেই সাথে বহদ্দারহাট বারুইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প এবছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করতে সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানানো হয়। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বর্ষা আসলে জলাবদ্ধতার ভোগান্তি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকার বাসিন্দাদের। সেই জলাবদ্ধতার ভোগান্তি নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার প্রকৌশল বিভাগের জন্য সর্বোচ্চ বরাদ্দ রেখে বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে 2025-26 অর্থ বছরের জন্য 2145 কোটি 42 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। একমাত্র সমস্যা আমি চট্টগ্রাম সিটির সবাই বলবেন জলাবদ্ধতা, ওয়াটার লগ, কাজে এটাও কিন্তু প্রকৌশল বিভাগের অধীনে। কাজে আমরা মনে করি এই প্রকৌশল বিভাগকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি এবং সেখানে আমরা বরাদ্দ দিচ্ছি। বহদ্দারহাট বারুইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হলেও এবছরের ডিসেম্বরের মধ্যে শেষ করতে চেষ্টা চলছে বলে জানানো হয়। প্রকল্প শেষ হলে চকবাজার, বাকলিয়া, মুরাদপুর সহ বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতার সমস্যা দূর হবে। একটি খাল পারফেক্টলি যদি আমরা ঠিকমতো যেভাবে কাজ যদি সম্পন্ন হয়, তাহলে কমপ্লিট বহদ্দারহাট, বাকুলিয়া, চকবাজার, মুরাদপুর এই পানিগুলো কিন্তু খুব সহজেই কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে, চাকতা খাল হয়ে। পরে সিটি মেয়র বলেন, নগরীর 19টি খাল থেকে মাটি আবর্জনা সরানো হয়েছে। 1600 কিলোমিটার নালা নর্দমা পরিষ্কার করা হয়েছে। এতে বিভিন্ন জায়গায় কমেছে জলাবদ্ধতা। বর্ষা মৌসুমে আমরা আরও 200টি অনুরূপ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন আগ্রাবাদ বক্স কালভার্ট সংযুক্ত ক্রস ড্রেন সমূহ পরিষ্কার পরিচ্ছন্নের প্রকল্পে বাংলাদেশ নৌবাহিনীকে নির্বাহক এজেন্সি হিসাবে আমরা মনোনীত করেছি। এ বর্ষায় নগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকা চিহ্নিত করে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাট বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। পাইকারি বাজারে কেজিতে 2 থেকে 2.5 টাকা বাড়লেও খুচরা বাজারে বেড়েছে 3 থেকে 4 টাকা। এতে বিপাকে কম আয়ের মানুষ। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বাড়ায় চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও বর্তমানে স্থিতিশীল আছে। এদিকে খাদ্য বিভাগ জানিয়েছে, বাজার দর স্থিতিশীল রাখতে খাদ্য বান্ধব কর্মসূচির পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করা হবে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া পাইকারি বাজারে সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে 2 টাকা, আর খুচরা বাজারে বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা।
বর্তমানে বিআর 28 ও বিআর 29 চাল প্রকারভেদে 2700 থেকে 2720 টাকা আর নাজিরশাইল 25 কেজির বস্তা 1820 টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে কম আয়ের মানুষ। অনেকটা বাড়তির দিকে ওই এর মধ্যে তো বাড়লে জনগণ খাইতে পারবে না কিনা, জনগণের জন্য তো আওতার 12 টাকা। বিআর 28 ছিল আপনার 2700 টাকা বস্তা, 2800 টাকা বস্তা, বা 2750 টাকা বস্তা, বা 2600 টাকা এরকম গেছে। এখন মনে করেন যে 2900, 2800, 2800 এইরকম দিন। সিন্ডিকেটের একটা শক্তিশালী সিন্ডিকেট এখানে কাজ করছে। এখানে সরকারের শক্তিশালী নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এর সমাধান করা সম্ভব। পাইকারি ব্যবসায়ীরা জানান, মোকামে প্রতিমন ধানের দাম বেড়েছে মন প্রতি 100 টাকা, যার প্রভাব পড়েছে চালের বাজারে। তবে দাম এখনো স্থিতিশীল আছে। বাজারটা এখন কিন্তু যে অবস্থা আছে, বাজার কিন্তু এখন স্থিতিশীল। বাজার হঠাৎ করে হয়তো 3-4 দিন আগে বাড়ছে। এদিকে কারসাজি রোধে ও চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা সদরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ওএমএস কার্যক্রম চালু রয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। পাশাপাশি বাজার মনিটরিং চলবে বলে জানান তিনি। চাল ধানের বাজার বেশি বৃদ্ধি হওয়ার কোনো কারণ নাই, কারণ পর্যাপ্ত ধান চাল দেশে মজুদ আছে। আর এখন মিলগুলোতে আমরা মনিটরিং করতে গিয়ে দেখেছি যে সরকারকে তারা চাল সরবরাহ করছে, তাদের পাক্ষিক ক্ষমতা অনুযায়ী যতটুকু মজুদ রাখা ততটুকুই তাদের কাছে আছে। দ্রুত চালের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন ভোক্তারা। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, চালের বাজারে খবর আমরা জানবো। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, জেলায় চালের বাজার দর কত এখন? এই মৌসুমে কেন চালের দাম বেড়েছে, এ নিয়ে কি বলছেন চালের আড়তদার ও ব্যবসায়ীরা, জানিয়ে দেবেন রুমি। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে। আপনি জানেন যে এই গত এক সপ্তাহ যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন হাট বাজারে কিন্তু সব ধরনের চালের দাম বেড়েছে। পাইকারি বাজারে কেজিতে 2 টাকা বাড়লেও খুচরা বাজারে কিন্তু বেড়েছে 3 থেকে 4 টাকা। এতে কিন্তু স্বল্প আয়ের যে মানুষ রয়েছে তারা হিমশিম খাচ্ছেন। তবে পাইকারি ব্যবসায়ীরা জানান যে ধানের বাজার দর কিছুটা বাড়াই, চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। তবে ঊর্ধ্বমুখী হলেও কিন্তু বাজার দর এখন স্থিতিশীল রয়েছে। পাইকারি বাজারে বর্তমানে প্রতি বস্তা চাল বিআর 28 ও বিআর 29 2650 টাকা থেকে বেড়ে 2720 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 25 কেজির বস্তা নাজিরশাইল 1760 টাকা থেকে বেড়ে 1820 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কিন্তু বিক্রি হচ্ছে কেজি প্রতি আরো 4 থেকে 5 টাকা বেশি। পাইকারি ব্যবসায়ীরা জানান মোকামে প্রতিমন ধানের দাম বেড়েছে 100 টাকা, এর প্রভাব পড়েছে চালের বাজারে। তাছাড়া পাইকারি ব্যবসায়ীরা যেটা বলছেন যে দীর্ঘ ছুটির পর সবাই একসাথে বাজারে হুমড়ি খেয়ে পড়ায় বাজার কিছুটা অস্থিতিশীল হলেও এখন কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে। আমি কথা বলেছিলাম খুচরা ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন যে তারা কিন্তু কিছুটা বাড়তি দামে 3 থেকে 4 টাকা বাড়তি দামে বিক্রি করছেন, কারণ তারা একসাথে বিক্রি করতে পারেন না। তাছাড়া কিন্তু তারা বাড়তি দামে চাল ক্রয় করছেন। এছাড়া যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা বাজার কঠোরভাবে মনিটরিং এর দাবি জানিয়েছেন। আমি এ ব্যাপারে কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার সাথে, তিনি বলেছেন যে বাজারে স্থিতিশীল রাখতে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। চালের বাজারে আরো খবর আমরা নিশ্চয়ই জানতে পারবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। রপ্তানির আশায় চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনের পরিধি, আর তাই দিন দিন জনপ্রিয় হচ্ছে আমে ফ্রুট ব্যাগের ব্যবহার। এতে নিশ্চিত হচ্ছে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন। নিরাপদ আম উৎপাদনের পর চাষিরা আশা করেছিলেন হয়তো আমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, কিন্তু উল্টো হতাশ হয়েছেন চাষিরা। তবে এবছর রপ্তানির পালে হাওয়া লাগায় আশায় বুক বেঁধেছে তারা। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছর বাড়ছে ফ্রুট ব্যাগিং এর ব্যবহার। শতভাগ নিরাপদ আম উৎপাদনের উপায় হওয়ায় জনপ্রিয় হয়ে উঠছে ফ্রুট ব্যাগিং। এ পদ্ধতিতে পোকার আক্রমণ থেকে আম যেমন রক্ষা পাবে, তেমনি কীটনাশকের কোনো ছোঁয়া না পেয়েই রপ্তানিযোগ্য হবে আম। ফ্রুট ব্যাগ ব্যবহারের ফলে বছরে অন্তত 8 থেকে 10 বার আমে কীটনাশক ও বালাইনাশক দমনে স্প্রে খরচ কমছে।
এছাড়াও এতে আমের বাহ্যিক সৌন্দর্য ভালো হচ্ছে। তবে নিরাপদ আমের উৎপাদন বাড়লেও কাটেনি চাষিদের হতাশা। কৃষ্ণাবাদ, ফজলি, ন্যাংরা, হাসিনা, গোপালভোগ এই আমগুলোতে প্যাকেট লাগাইলে আপনার সব থেকে উন্নত মানের হয়। বিভিন্ন ধরনের আমে ব্যাগ প্যাকিং করেছি, যেমন ন্যাংরা, কৃষ্ণাপাত, গোপালভোগ। প্যাকেট করতে আপনার অনেক এবার খরচ হয়েছে, পার পিস 5 টাকা করে পড়ছে প্যাকেট প্রতি। আম চাষিদের চাহিদাকে পুঁজি করে নিম্নমানের ফ্রুট ব্যাগ বাজারজাত করে সাধারণ কৃষকদের ঠকায় মধ্যস্বত্বভোগীরা। এছাড়া বিভিন্ন কারণে আম রপ্তানিতেও হোঁচট খাচ্ছে চাষিরা। ন্যায্য মূল্য আমরা পাই, তাহলে আমরা এই গত কয়েক বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবো এবং আমরা রপ্তানিতে যেমন আমরা সব আর্থিকভাবে লাভবান হব, সরকারও এখানে বৈদেশিক মুদ্রা পাবে বলে আমি মনে করি। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এটা কীভাবে আমাদের মতো প্রান্তিক কৃষকেরা কম দামে পায়, কারণ আম রপ্তানি করতে গেলেও তো আমাদের কস্ট বিষয় আছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের এ কর্মকর্তা জানান, আমদানিকারকরা যেভাবে আম পেতে চায় সে পদ্ধতি পুরোপুরি সঠিকভাবে পালন না করায় রপ্তানিতে হোঁচট খাচ্ছে তারা। চায়না কিন্তু রিসেন্টলি বড় অঙ্কের একটা আম আমদানি করার জন্য আমাদের একটা আশ্বাস দিয়েছে, কিন্তু তাদের যে নির্দিষ্ট ফ্রেম, তাদের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আম উৎপাদন করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, নিরাপদ আম উৎপাদন ও বিদেশে আম রপ্তানি বাড়াতে মানসম্মত ফুড ব্যাগিংয়ের ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৬,০০০ মেট্রিক টন আম রপ্তানি করা যাবে এরকম আমরা তালিকা করেছি এবং আমাদের হয়তো আরও তালিকা হবে, এই সংখ্যাটা হয়তো আরও বাড়বে। প্রতি বছরের ন্যায় মধ্যপ্রাচ্য সহ ইউরোপে কিছু আম রপ্তানি হবে। এবছর আমাদের নতুন করে চীন যুক্ত হচ্ছে। যদি চীন আমদানি করে তাহলে রপ্তানি পরিমাণ আমাদের বাড়বে। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে ৩৭,৬০০ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৮৬,০০০ মেট্রিক টন। গত বছরের চেয়ে প্রায় ২ কোটি বেড়ে জেলায় চলতি বছর ২৪ কোটির বেশি আমে ফুড ব্যাগিং করা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। আর রোকন, প্রতিবেদনে দেখেছি যে জেলায় আমের উৎপাদন ভালো হয়েছে, জটিলতা কাটিয়ে দামও বেড়েছে। তাহলে ফ্রুট ব্যাগ ব্যবহার নিয়ে হতাশ কেন চাষিরা, সে বিষয়ে জানিয়ে দেবেন। লিনি, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে প্রতি বছর কিন্তু নিরাপদ আম উৎপাদন চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে এবং বাগানের পরিমাণও বাড়ছে। আমি এখন বর্তমানে যে বাগানটিতে রয়েছি এটি কিন্তু কৃষি বিভাগের অনুদান প্রাপ্ত একটি বাগান, যেখানে গ্যাপ পদ্ধতি অর্থাৎ উত্তম পরিচর্যা পদ্ধতি অবলম্বন করে ব্যাগে প্যাকেট পরিয়ে আম উৎপাদন করা হয়। এবং আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, পিছনে যে বাগানগুলো রয়েছে সে প্রত্যেকটি আমে কিন্তু প্যাকেট পরানো রয়েছে এবং এটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমগুলো যেন কীটনাশক মুক্ত হয় এবং বিদেশে রপ্তানি যোগ্য হয়। কিন্তু হতাশার খবর হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে হারে বাগান তৈরি হয়েছে বা যেভাবে নিরাপদ আম উৎপাদন হচ্ছে সে অনুযায়ী কিন্তু বিদেশে রপ্তানি হয়নি। যে বাগানটিতে রয়েছে এই বাগানে কিন্তু মালিক আমাকে জানিয়েছে যে ৯৫,০০০ ব্যাগে কিন্তু ব্যাগিং করা হয়েছে আমগুলো, কিন্তু গত বছরও তাই একই পরিমাণ, এই বছরও একই পরিমাণ, কিন্তু এই গত ২ বছরে তিনি কিন্তু একটি আমও বাজারজাত বিদেশে রপ্তানি করতে পারেননি। তো এখানে বলা হচ্ছে যে বেশ কিছু বাধা রয়েছে, যেমন প্যাকেটগুলো দাম বেশি রয়েছে, একইভাবে পরিচর্যা খরচ বেশি রয়েছে এবং রপ্তানিতে অনেকগুলো বাধা রয়েছে। আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি, কৃষি বিভাগ যদিও কোনো তথ্য দিতে পারেনি, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০ টন আম এ পর্যন্ত রপ্তানি হয়েছে, যদিও চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা আশার আলো চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে দেখতে পাইনি। আর আরেকটি বড় সমস্যা আমাকে চাষিরা জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে যে অচল অবস্থা বিরাজ করছে, এর কারণে কিন্তু গতকালকে থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট অধিকাংশই বন্ধ হয়ে গেছে এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ আমি কিন্তু মধ্যপ্রাচ্য এলাকায় রপ্তানি হয়ে থাকে, যার কারণে এখানে কিন্তু বড় ধরনের একটি হোঁচট খাবার সম্ভাবনা রয়েছে আম চাষিদের। আর এছাড়া রপ্তানিতে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোর ব্যাপারে কিন্তু সরকার এখনো উদাসীন। সরকার যতক্ষণ পর্যন্ত এই বাধাগুলো দূর করতে সম্মত না হবে বা সহযোগিতা না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আম রপ্তানি খুব একটা আলোর মুখ দেখবে না বলে কৃষকরা জানিয়েছে। লিনিয়া, একেএস রোকন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী একেএস রোকন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল হয়েছে।
সোমবার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা 200-র বেশি সাধারণ শিক্ষার্থী মশাল মিছিল করে। মিছিল পুরো ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয় গেটে এসে শেষ হয়। এই সময় ধর্ষকদের ছবি পোড়ানো হয়। দ্রুত তাদের শাস্তি নিশ্চিত না করলে আন্দোলন আরও তীব্র হবে বলে জানান শিক্ষার্থীরা। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে চর মরসা গ্রামে ডাকাতির সময় এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঝলক মহন্ত জানান, 21শে জুন রাতে ওই গৃহবধূর বাড়িতে একদল ডাকাত হানা দেয়, ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় এবং এক পর্যায়ে 6 সদস্যের ডাকাত দলের কয়েকজন গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগী এই সময় 2 জনকে চিনে ফেলেন। পরে ওই 2 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 4 জনকে আসামি করে মামলা করেন তার স্বামী। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শনিবার সোহেল ও নূর করিম নামের 2 জনকে গ্রেপ্তার করে। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের ফটিকছড়ির কর্ণফুলী নদী থেকে 4 দিন নিখোঁজ থাকা 1.5 বছরের তাহিয়ার মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার হয়। নিহত শিশুর বাবা মোহাম্মদ মানিক মিয়া জানান, বৃহস্পতিবার সকাল 11টার পর থেকে তাহিয়াকে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় শুক্রবার ফটিকছড়ির ভুজপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার 4 দিন পর শিশুটির বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন কর্ণফুলী নদীর কালুরঘাট ব্রিজ এলাকায় এক শিশুর মরদেহ পাওয়া গেছে। পরে তিনি মরদেহ শনাক্ত করেন। পরিবেশ দূষণ ও ছাড়পত্র না থাকায় আসলে অবৈধ সীসা তৈরি ও টায়ার পুড়িয়ে তেল তৈরি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ সীসা কারখানা এবং টায়ার পোড়ানো কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। তিনি জানান, দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে পরিবেশ দূষণ করে টায়ার পুড়িয়ে তেল তৈরি ও পুরাতন ব্যাটারি থেকে সীসা তৈরি করে আসছিল কারখানাগুলো। এই সময় ব্যাটারি তৈরির কারখানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং টায়ার পোড়ানো কারখানাকে 2 লাখ টাকা জরিমানা ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে সহায়তা করে র্যাব, আশুলিয়া পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সাভার উপজেলার আশুলিয়ায় চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সোমবার আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা এ মানববন্ধন করে। তারা অভিযোগ করেন, 5ই আগস্টের পর থেকে বাইপাইল এলাকায় বেশ কিছু চাঁদাবাজির আগমন ঘটে। পরে তারা এই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি শুরু করে। চাঁদা দিতে অস্বীকার করলে ব্যবসায়ী এবং পরিবহন শ্রমিকদের নানাভাবে নির্যাতন করে বলেও জানান তারা। এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন ভুক্তভোগীরা। ওরা রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে আসে, অস্ত্রের হুমকি দেখায়, আমার যেখানে সেখানে অ্যাটাক করে। বিগত কয়েক মাস ধরে আমার উপর বিভিন্ন ভাবে টর্চারিং এবং নির্যাতন চলতেছে, বিভিন্ন ভাবে মারধরের হুমকি দিচ্ছে, লাঠি সোটা এবং হাতুড় দিয়ে তারা আমাকে বাইরেছে। এখনো আমার চিহ্ন আছে পায়ে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ডিস্টার্ব করছে, যারা দখল করতেছে আমরা তাদের বিরুদ্ধে আজকে মানববন্ধন করছি। ঝিনাইদহ সদরের হামুদহের বিলে ভ্যান চালক রবিউল ইসলাম হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হল মাজিদুল ওরফে মাজু, গোলাম রসুল, আজিজুল ও জাহিদুল। 2006 সালের 10 জানুয়ারি সদর উপজেলার বিষয়খালী গ্রামের ভ্যান চালক রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এলাকার কয়েকজন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে ওই বছরেরই এপ্রিল মাসের 4 তারিখ তার মৃতদেহ উদ্ধার হয়। এরপর নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় 14 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
সিরাজগঞ্জে যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে আসামিদের প্রত্যেককে 50,000 টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম তারেক সিরাজগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন সেলিম রেজা, বাদল শেখ, নজরুল ইসলাম ও সাইদুল ইসলাম খান। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল জানান, অভিযোগ প্রমাণিত না হয় 13 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 2018 সালের 3রা অক্টোবর গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা করা আসামিরা পরে নিহতের স্ত্রী বাদী হয়ে 20 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 20-25 জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গর হাওরে নির্দিষ্ট এলাকায় ইঞ্জিন চালিত পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এই নিষেধাজ্ঞায় হাওরের ওয়াচ টাওয়ার ও আশেপাশের এলাকায় ইঞ্জিন চালিত কোনো নৌকা যেতে পারবে না, তবে হাতে চালানো নৌকায় হাওরে চলাচল করা যাবে। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। টাঙ্গুয়ার হাওর পর্যটকদের জনপ্রিয় হয়ে ওঠায় বেড়েছে হাউসবোট চলাচল। বর্তমানে ছোট বড় 500 হাউসবোট এবং হাউসবোটের আদলে ইঞ্জিন চালিত নৌকার অবাধ চলাচল হাওরের বুকে। টাঙ্গুয়ার হাওর মিঠা পানির জলাভূমি। বর্ষায় এই হাওরে সবচেয়ে বেশি পর্যটক আসেন। তাদের ফেলা প্লাস্টিক সহ নানা বর্জ্য এবং শব্দ দূষণে হুমকির মুখে পড়েছে হাওরের জীববৈচিত্র্য। কমেছে মাছের উৎপাদন, কমেছে শীতে অতিথি পাখির আশা। হাওর বাঁচাতে তাই রবিবার রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত আদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বলা হয়েছে, ওয়াচ টাওয়ার ও আশেপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট সহ ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরের পরিবেশ এবং হিজল করজ বন রক্ষার্থে ওই এলাকাটুকু আমরা আপাতত পর্যটনবাহী যে নৌকাগুলি আছে সেখানে গমন করার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছেন হাউসবোট মালিক কর্তৃপক্ষ। সংরক্ষিত কিছু এলাকা আছে, যে এলাকা থেকে বোটগুলাকে নোঙ্গর করার একটু দূরত্ব বজায় রেখে নোঙ্গর করার জন্য বলা হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো আমরা আগে থেকে মেনে চলতেছি। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। এটা যাতে কাগজে কলমে না থেকে এটা যাতে বাস্তবিক করতে প্রয়োগ করা হয় সেটার দাবি জানাই। সংরক্ষিত এলাকায় হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হলেও যথাযথ প্রয়োগ না হলে কোনো ফল পাওয়া যাবে না। এইভাবে শত শত হাউসবোট এবং হাজারে হাজারে পর্যটক ঢুকে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ এবং প্রতিবেশকে নষ্ট করা হয়েছে। এই যে হাউসবোট পর্যটন এলাও করা হয়েছে টাঙ্গুয়া, এটা 1995 সালের পরিবেশ আইনে কোনোভাবেই এলাও করে না। যে গাছগুলো আছে সেগুলো যদি সংরক্ষিত করা না হয়, পাখি যদি অভয় আশ্রম না হয়, তাহলে আসলে জীববৈচিত্র্য মোটেও রক্ষা করা যায় না এবং সুনামগঞ্জবাসীর ভবিষ্যতে আরো দুর্যোগ নেমে আসবে। 12,655 হেক্টর আয়তনের টাঙ্গুয়ার হাওরে ছোট বড় 109টি বিল রয়েছে, যাকে 2000 সালে পরিবেশ সংকটাপন্ন বিশেষ জলাভূমি এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। বনশ্রী হালদার, 71। দর্শক, টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচল বন্ধের আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে সহকর্মী শহীদ নূর। শহীদ, টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা কতটা মানা হচ্ছে, প্রশাসন কি বলছেন এই বিষয়ে, এবং হাউসবোট মালিকরাই বা কি বলছেন জানাবেন। লেনিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটা আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম, গতকাল থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে একেবারে সংরক্ষিত এলাকা বলতে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এবং তার আশেপাশে কিছু এলাকা রয়েছে যেখানে হিজল করজ বাঘ রয়েছে। এছাড়াও যে সংরক্ষিত এলাকাতে আসলে একেবারে টাঙ্গুয়ার হাওরের হৃৎপিণ্ড হিসেবে বলা হয়, সেই জায়গাটাতেই শুধু বলা হয়েছে যে পর্যটকবাহী হাউসবোট চলাচল করতে পারবে না, অর্থাৎ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন যে পুরো টাঙ্গুয়ার হাওর, গতকালকে আবারও পরিষ্কার করেছে জেলা প্রশাসক যে সংরক্ষিত এলাকাতে কেবলমাত্র নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের এই যে দ্বিতীয় রামসার সাইট হিসেবে বাংলাদেশের যে সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওর, এটি 2000 সালে আসলে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে এটিকে
রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়, কেননা এখানে যেই জীববৈচিত্র্য, জলজ উদ্ভিদ এবং মাছ পাখি সহ বিভিন্ন দিকে আসলে হুমকির মুখে থাকার কারণে এটি দিন দিন আসলে পরিবেশের বিপর্যয়ে পতিত হয়েছে বলে পরিবেশবাদীদের একটি কথা জানানো হয়। আমি যদি আপনাকে জানাই, টাঙ্গুয়ার হাওরে প্রায় 200 প্রজাতির দেশীয় মাছ ছিল, যেটি এখন প্রায় বিলুপ্তির পথে। সরীসৃপ থেকে শুরু করে উভচর বিভিন্ন পানি জলজ উদ্ভিদ, সেগুলো দিন দিন আসলে পরিবেশের যে বিরূপ প্রভাবের। শহীদুর, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচল বন্ধের খবর আমরা জানছিলাম সহকর্মী শহীদুরের কাছ থেকে। নেত্রকোনার দুর্গাপুরে শান্তি সম্প্রীতি রক্ষা ও সহিংসতা প্রতিরোধে সংবেদনশীল সমাজ গঠন ও সচেতনতা বাড়ানোর জন্য সমাবেশ হচ্ছে। সোমবার বিকেলে রাসমণি স্মৃতি সৌধ চত্বরে উপজেলা যুব ফোরাম ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুইজারল্যান্ড এম্বাসি ডেপুটি হেড করিন আলেকজান্দ্রা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, শান্তি সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র নিশ্চিত করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিশোরগঞ্জের ভৈরবে প্রথমবারের মতো স্কাউট কাপ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় শহরের হাজী আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্নিভালের আয়োজন করা হয়। এতে উপজেলার 30টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 180 জন কাপ সদস্য অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, তাবু জলসা ও সাংস্কৃতিক পর্ব। সবশেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কাউট কমিশনার সিদ্দিকুর রহমান। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।